নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার মন অনেক শক্তিশালী হয়েছে। তো আজকে আমরা একটা করে পয়েন্ট বলবো। পয়েন্ট ওয়াইজ আমরা আলোচনা করবার চেষ্টা করব। চলুন একবার দেখে নিই। প্রথম যে জিনিসটা হবে আপনার মন শক্তিশালী হয়েছে কিনা, সিচুয়েশন যাই আসুক না কেন আপনি না একইভাবে থাকবেন। মানে আমাদের যে সিচুয়েশনগুলো খারাপ হয়ে যায় পারিবারিক দিক থেকে বলুন বা বাইরের দিক থেকে বলুন, সিচুয়েশন যাই আসুক না কেন আপনি আপনার কাজ কিন্তু করতেই থাকবেন। তো তখন আপনি বুঝে নেবেন যে আপনার মন শক্তিশালী হয়েছে। নাম্বার সেকেন্ড হচ্ছে আপনার আর একলা থাকতে কষ্ট হবে না। আপনি দেখবেন যখন আপনার বাড়িতে কেউ থাকবে না বা আপনার প্রিয়জনেরা আপনাকে ছেড়ে দিয়েছে, চলে গেছে কোথাও একটা, আপনি দেখবেন যে আপনার আর একলা থাকতে কোনো কষ্ট হচ্ছে না। যেটা আগে আপনি থাকতেই পারতেন না, এখন আপনি দেখবেন অনায়াসে ঘন্টার পর ঘন্টা নিজের সাথে আপনি সময়টা কাটাতে পারছেন। এটা হচ্ছে বললাম ২ নম্বর পয়েন্ট, যে আপনি তখন বুঝবেন যে আপনার মন অনেকটাই শক্তিশালী হয়েছে। নাম্বার থার্ড, দেখতে পাবেন যে আপনার নীরবতা আপনার প্রিয় বন্ধু হয়ে উঠেছে। মানে আপনার আর হই হট্টগোল আনন্দ চেঁচামেচি এগুলো আপনার আর বিশেষ তখন আর ভালো লাগবে না। আপনি নীরবে থাকতে পছন্দ করবেন, একলা থাকতে পছন্দ করবেন। খুব বেশি সাউন্ড, মানে তারস্বরে যে সাউন্ডগুলো হয় সেগুলো আপনার আর তখন ভালো লাগবে না। হয়তো একটা সময় আপনি এই যে এরকম গানগুলো হয় খুব তারস্বরে বাজে, প্রথম প্রথম দেখবেন আপনার জীবনে মানে খুবই এগুলো ভালো লাগে, কারণ আমাদের মন অত্যন্ত চঞ্চল থাকে, মন ছোটাছুটি করে। ফলে ওই ছোটাছুটি টাইপের যে গানগুলো আছে যেগুলো বেশ বেশি সেগুলো আপনার খুব পছন্দ হবে। কিন্তু ধীরে ধীরে যখন নীরবতা আপনার বন্ধু হবে, প্রিয় বন্ধু হবে, দেখবেন আপনার মানে সফট যে মিউজিক আছে বা কোনো মিউজিকই যখন আপনার লাগবে না, বা নীরবতা একদম পিওর সাইলেন্ট, তখন আপনি বুঝবেন যে আপনার মন অনেকটাই শক্তিশালী হয়েছে। নাম্বার ফোর্থ, যে আপনার আর কিছু ছাড়তে অসুবিধা হবে না জীবনে। আপনি যখন এরকম ফিল হবে যে কোনো কিছুই ছাড়তে আপনার আর অসুবিধা নেই কোনো কিছুর জন্য, আপনার যখন এরকম টাইপের মনে আসবে যে কোনো কিছুই তো আমার নয়, কিছু না নিয়ে এসেছি, কিছু না নিয়েই চলে যাব, এই যে শরীরটা সেটা অন্য লোকের দেওয়া, নামটা অন্য লোকের দেওয়া, সেটা একসময় এই ভূমিষ্ঠ হবেই এই পৃথিবীতে। শুধু আমি আমার সংস্কারটা নিয়ে, আমার যে আত্মা আছে, যে এনার্জি সেন্টার আছে, শুধু সেটাই একত্রিত হয়ে এই পঞ্চভূতে গিয়ে আবার গিয়ে মিশবে, আবার নতুন কিছু শুরু হবে। সুতরাং এখানে কোনো কিছুই আমার অধিকারে নয়, এই সবই প্রকৃতির অধিকার। এই যে বসে আছি ঘরে, এগুলো সবই প্রকৃতির অধিকার। কারণ উনি জন্মের পর উনি এগুলো সব ঠিক করে রেখেছেন যে আমি কোন ঘরে যাব, কি খাবো আজকে, আজকে আমার কি খাওয়ার আদৌ জুটবে কিনা, বা আমি কত রোজগার করতে পারবো, কে কে আমার বন্ধু থাকবে, আদৌ কোনো বন্ধু থাকবে কিনা, এই সবই ওনার অলরেডি ডিসিশন নেওয়া হয়ে গেছে প্রারব্ধ কর্ম অনুযায়ী, বা কিছু শিক্ষা দেওয়ার অনুযায়ী, বা কিছু শিক্ষা প্রারব্ধ কর্ম অনুযায়ী। মানে এগুলো সব পানিশমেন্ট ভাববেন না, ইতিবাচকভাবে ভাবুন যে প্রকৃতি কিছু বলতে চাইছে, আপনাকে কিছু বোঝাতে চাইছে, আমরাই হয়তো বুঝে উঠতে পারছি না। তাই যখন আপনার আর কিছু ছাড়তে অসুবিধা হবে না, সবকিছুই ছেড়ে গেলেও আপনি ঠিক আছে নিয়ে যায়, চলে যায় চলে যাক, এই যে চিন্তা ভাবনা এটা যখন থাকবে, তখন দেখবেন যে অ্যাকসেপ্টেন্স অনেক বেড়ে যাবে এবং বুঝবেন আপনার মন অনেক শক্তিশালী হয়েছে। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইনটিউশন পাওয়ার। মানে ভবিষ্যতে কি হবে সেটা যদি আপনাকে আগে থেকেই কেউ বলে দেয় বা কেউ আভাস দিয়ে দেয়, দেখবেন আপনার মন অনেক শক্তিশালী হয়েছে, এটা বুঝবেন। আপনি দেখবেন যে কি ঘটতে পারে বা কে কি ভাবছে আপনার ব্যাপারে, এগুলো যদি আপনি অনেক আগে থেকেই বুঝতে সক্ষম হন, সেই মুহূর্তে ভেবে নেবেন যে আপনার মনটা আগের থেকে অনেক বেশি স্থির, ধীর এবং শক্তিশালী হয়েছে। কারণ আমাদের মনের এই অলংকার কি জানেন? স্থিরতা, ধীর, ধৈর্য, এগুলো হচ্ছে আমাদের মনের অ্যাকচুয়ালি অলংকার। কিন্তু সেই অলংকারগুলো আমরা পড়ে থাকতে পারি না, কারণ মন মন
হচ্ছে কি আমাদের যে আপনার যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়র কাজই হচ্ছে গিয়ে বহির্মুখী করে তোলা। বুঝতে পেরেছেন? মানে আমরা সবসময় যে টিভি দেখছি, চোখ দিয়ে ধরুন দেখছি বা ফোন দেখছি, তো সবসময় তো আমাদের এই চোখের যে ইন্দ্রিয়গুলো বেশিরভাগ সময় বাইরের দিকেই আর কি আপনার বহির্মুখী হয়ে থাকে। মানে টেন্ডেন্সিটা এদের বহির্মুখীই থাকে। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, ঘুমোই আর কতক্ষণ? কেউ ৪ ঘন্টা, ৫ ঘন্টা, ৬ ঘন্টা, কেউ ৮ ঘন্টা ম্যাক্সিমাম। ১০ ঘন্টাও ঘুমোতে পারে কেউ। যাই হোক, নেক্সট বলি কান। কান দেখুন অটোমেটিক, এই যে আপনি যে শুনছেন অডিওটি, এটা কি আপনি শোনার চেষ্টা করছেন না অটোমেটিকই আসছে আপনার কানে? এটা একটু বিচার্য বিষয়। আপনি একটুখানি নোটিস করলে দেখতে পাবেন যে শব্দ যাই হচ্ছে না কেন, এগুলো অটোমেটিকই আপনার কানে এসে পৌঁছচ্ছে। আপনাকে কিন্তু খুব একটা চেষ্টা করতে হচ্ছে না। তার মানে এই ইন্দ্রিয়টিও কিন্তু বহির্মুখী অলরেডি। নাক, এই যে আমরা শ্বাস-প্রশ্বাস নিচ্ছি, আমরা তো বুঝতে পারছি না যে আমরা কতগুলো ব্রেথ বা শ্বাস নিচ্ছি, আবার কতগুলো বাইরে বার করছি। কিন্তু এই বাইরে থেকে যে অক্সিজেন আছে, যে বাতাস আছে, এগুলো সবই নাকের ভেতর দিয়ে আসছে এবং যাওয়া আসা করছে। আমরা বুঝতে পারছি না সেটা আলাদা কথা। আমরা বুঝতে পারছি না বলে এই নয় যে সেটা হচ্ছে না। এটা ওর কাজ অটোমেটিক করছে এবং এটাও বাইরে থেকেই চালনা করে ভেতরের দিকে প্রবেশ করছে। তবে নাকের অনেক গুণ আছে, সেটা অন্য কোনো সময় বলবো। কারণ এই বাতাসের মাধ্যমে বা এই যে ব্রেথ, এটাই আমাদের মন শরীরকে আমাদের আত্মার সাথে বেঁধে রাখে বা এনার্জি সেন্টারের সাথে বেঁধে রাখে। যেদিনকে এটি চলে যাবে সেদিনকে সবকিছুই চলে যাবে। নেক্সট হচ্ছে জিভ। আমরা অনেকে দেখবেন জিভকে কন্ট্রোল করতে পারি না। লোককে যা খুশি তাই বলতে থাকি, কথা বলতেই থাকি দিনে ২৪ ঘন্টায়। যে আমাদের যে থটস আসে, সেটারও একটা মেন কারণ হচ্ছে গিয়ে জিভ। নেক্সট বলবো ত্বক। পঞ্চ ইন্দ্রিয়ের শেষ ইন্দ্রিয় হচ্ছে ত্বক। মানে আপনার যে অনুভূতি, এই যে আপনি পাচ্ছেন, কোনো কিছুকে ছুঁয়ে দেখছেন, তো এইগুলো সবই দেখবেন বহির্মুখী, আপনাকে বললাম। এক্সেপ্ট সিক্স সেন্স। সিক্স সেন্স হচ্ছে গিয়ে বাদ দিয়ে, এটা ষষ্ঠ ইন্দ্রিয়। এটা হচ্ছে আমাদের আজ্ঞাচক্র। এটাকে যারা এইটা একদমই বহির্মুখী নয়। এটাকে আপনি যদি মানে যদি আপনি এটাকে অ্যাক্টিভেট করেন তখনই এটা জাগ্রত হয়। আবার এটা অটোমেটিক আবার নিজের মতন করে চলে যায়। আপনি যখন আবার কাজে কর্মে ব্যস্ত হয়ে যাবেন, এটা আবার নিজের জায়গায় ফিরে যাবে। তো এই সিক্স সেন্স হচ্ছে গিয়ে, এটাও একটা সেন্স, এটা একটা ইন্দ্রিয়ের মধ্যেই পড়ে। তবে এটাকে বইয়ে আপনি যদি পড়েন, আপনি দেখবেন পঞ্চ ইন্দ্রিয়ই বলে, সিক্স সেন্সের কথা আর কেউ বলে না। কিন্তু এটাও একটা বড় ইন্দ্রিয়। মানে ধরুন আপনার পেছনে কেউ বসে আছে বা দাঁড়িয়ে আছে, আপনি না দেখেই সেটা অনুভব করতে পারছেন। এই যে অনুভব করা, ঠিক আছে? তো এই যে ইনটিউশন পাওয়ারের কথা বললাম, এইগুলো সবই হচ্ছে সিক্স সেন্স দেয়। কিন্তু আপনি যদি বইয়ে পড়েন, কোথাও লেখা নেই। মানে আপনি যদি স্কুলের বই, বাচ্চা দেখবেন বলে যে কটা ইন্দ্রিয়, লেখা থাকবে দেখবেন পঞ্চ ইন্দ্রিয়। ৬টা ইন্দ্রিয়ের কথা কেউ আর বলে না, এটাকে অতি ইন্দ্রিয় বলা যায়। তখন আপনি বুঝবেন এগুলোর থেকে যখন আপনি নিজেকে দূরে সরাতে পারছেন। মানে কি দেখবেন কি না দেখবেন সেটার আপনার চোখের উপর কন্ট্রোল হয়েছে। এবার কানে ধরুন, সে কানকে তো আর কন্ট্রোল করতে পারবেন না, তো কান থেকে আসবেই। তারপরেও আপনি সেই জিনিসটাকে কিভাবে হজম করতে পারছেন। নাকে কন্ট্রোল করার কিচ্ছু নেই, নাক নিজের কাজ করছে, ব্রেথ অটোমেটিক যাচ্ছে আসছে। জিভ, কি খাবো কি না খাবো কন্ট্রোল করা যেতে পারে, ত্বকের কোনো কন্ট্রোল নেই। এগুলো বেশিরভাগই বহির্মুখী। আমি মেনটা যেটা জিনিসটা বোঝাতে চাইছি, আমাদের ইন্দ্রিয়গুলো বহির্মুখী থাকে। তাই জন্য আমাদের যে ইনটিউশন পাওয়ারগুলো আছে, সেগুলো আমাদের মধ্যে আসে না ঠিকঠাক করে। ইনটিউশন পাওয়ারের জন্য সবকিছু ওপরে যেতে হবে এবং সিক্স সেন্সকে অ্যাক্টিভেট করতে হবে। এটা একটু আগে আমি বললাম। তো সিক্স সেন্স যার খুব বেশি অ্যাক্টিভেট আছে, সে বুঝে নেবেন যে আপনার মন কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়েছে। নেক্সট যে পয়েন্টটার কথা বলবো, নেগেটিভ চিন্তা থেকে মুক্তি। নেতিবাচক যে চিন্তাগুলো হয়, যে কি হবে এটা করলে, ভয় পাই আমরা, সরে আসি। তো দেখুন, একদিন না একদিন তো এই শরীরটাকে ছাড়তেই হবে, তাই না? তো যদি কিছু ভালো কাজ করলে আপনার শরীরটা চলে যায়, তাতে আমি মনে করি না খুব বিশেষ খারাপ হবে বলে। কারণ আপনার তো ইন্টেনশন ভালো। এবার যেহেতু আপনার অনেক কর্ম করা বাকি আছে, আপনি যেহেতু নিজে থেকে শরীরটাকে নষ্ট করছেন না, কোনো মানুষের দ্বারা আক্রান্ত হয়ে বা ভালো কাজ করতে গিয়ে আপনার শরীরটা যদি চলেও যায় বা কাউকে রক্ষা করতে গিয়ে, আমি বলবো যে আপনার নেক্সট জন্ম কিন্তু খুব ভালো উপহার আপনার জন্য অপেক্ষা করছে। কারণ যে মানুষ নিজের কথা না চিন্তা করে সমাজের কথা চিন্তা করে, তার জন্য অনেক বড় কিছুই প্রকৃতি
উপহার রেখে দেয়। আপনি বুঝবেন এই নেগেটিভ চিন্তা থেকে যদি মুক্তি পান, এবং আরো আছে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু আছে, এখান থেকে যদি আপনি অ্যাওয়্যার হতে পারেন এই জিনিসগুলোর প্রতি, তখনও আপনি বুঝে নেবেন যে আপনার মন কিন্তু আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে। নেক্সট যে পয়েন্টটা বলবো, লোকজনের সাথে মেলামেশা প্রায় বন্ধ হয়ে যাবে। আপনি দেখতে পাবেন যে আপনার মন যখন শক্তিশালী হবে, আপনার তখন অতটা ভালো লাগবে না যে লোকজনের সাথে গিয়ে আড্ডা দিই, মানে একটা জমায়েত করি বা এমন কিছু করি যেখানে খুব জোরে জোরে বক্স বাজানো হচ্ছে, মিউজিক সিস্টেম লাউড, এগুলো তখন আপনার আর ভালো লাগবে না। যেটা একদম প্রথমেই আপনাকে বললাম, এটা একটা মেলামেশাটা আপনার প্রায় বন্ধ হয়ে যাবে। বুঝবেন যে মন আস্তে আস্তে কিন্তু আপনার তখন, মানে আপনার মন থেকেই চাইবে না যে যাই গিয়ে কারোর সাথে কিছু দেখা সাক্ষাৎ করি। এই যে বিবেকানন্দের কথা যদি বলি, উনি দেখবেন, আহ, বলতে গিয়ে আমার মনে পড়লো ওনার কথা। উনি কত বড় একজন মনীষী ছিলেন। শুধু তাই নয়, যে রাজযোগকে পুরো বিস্তারিত বিশ্লেষণ করেছেন। আমি কোনো সময় বললে বলে মানে বলবো আপনাদেরকে যে কত রকমের যোগ হয়। তো রাজযোগ তাদের মধ্যে একটা, মানে যারা খুব ভালো মেডিটেশন প্র্যাকটিস বা ক্রিয়াযোগ যারা করে সেটাকে রাজযোগ বলে। তো এই রাজযোগ নিয়ে উনি বিস্তারিত লিখেছেন। তো এইরকম ব্যক্তি যখন বাইরে যখন গেছিলেন, শিকাগোতে, আমরা সবাই জানি আমাদের পরম পুরুষ বিবেকানন্দ গিয়েছিলেন, উনি একজন মহাত্মা ছিলেন। কিন্তু সে যখন গিয়ে যখন ফিরে এলেন না দেশে, তার দেশের লোকই তাকে বললো সে নাকি মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতে গিয়েছিলেন বিদেশে। তাহলে শুনে রাখুন, আমরা যে আমাদের জীবনে যে কষ্টের কথাগুলো বলি, এত বড় মনীষী যে সারা জীবন অখণ্ড ব্রহ্মচর্য পালন করেছে, তাকে পর্যন্ত মিথ্যা বদনাম নিতে হয়েছে। সেখানে আপনি এবং আমি কি বলুন তো? অত বড় একজন ব্রহ্মচারী, তাকে বলছে সে মহিলাদেরকে নিয়ে সে আনন্দ ফুর্তি করতে গেছিল বিদেশে। আমাদের দেশের লোকেরাই বলেছে। মানে আসলে কি জানেন, মানে আমাদের মধ্যে এত জেলাসি আছে, এত নেগেটিভ জিনিসপত্রগুলো রয়েছে, যে আমরা একজন মানে একজন মহাত্মা বা যে কেউ একটা ভালো কাজ করেছে, মহাত্মা আপনি ছেড়েই দিন, একটা কেউ ভালো কাজ করছে, আমরা নিজেরা পারছি না করতে, অথচ তাকেও আমরা চাইছি না যে করতে দিতে। এরকম অনেককেই আপনি দেখতে পাবেন। আপনি ইউটিউবে দেখবেন ওনাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। উনি মাছ মাংস খান বলে। আসলে মাছ মাংস এগুলো না খুব খুব নিম্নমানের একটা, আপনার খাওয়া দাওয়াটা না অত্যন্ত নিম্নমানের জিনিস। আমি আপনাকে একটা কথা বলি, খাওয়া দাওয়ার প্রসঙ্গ এলো বলে, আমরা আমাদের সৃষ্টি করেছে ব্রহ্ম, ঠিক আছে? আবার ব্রহ্মে আমরা যাই খাচ্ছি না কেন, ব্রহ্মে গিয়েই মিশছে। যে এই যে আমার একটা প্রশ্ন এসেছিল, মশা মাছি মারছে, এটা কি পাপ? দেখুন, আপনি যদি নিজের জীবন ধারণ করতে গেলে, মানে বাইরে ধরুন, আপনার গুণ সম্পর্কে আপনারা জানেন না। সত, রজ, তম, এগুলো প্রত্যেক দিন আমরা নিয়ে চলি। কখন তমগুণ ব্যবহার করব? আমার কাছে এত কিছু বলবার সময় নেই। অন্য কোনো সময় গুণ নিয়ে আলোচনা হবে। জাস্ট এই যে মশা মারার কথা বা নিজেকে ডিফেন্ড করবার জন্য, তখন আমাদের তমগুণ ব্যবহার করতে হয়। এগুলো এমনি এমনি কিন্তু আবিষ্কার করেনি, বা এগুলো এমনি এমনি দেওয়া হয়নি। মানে আপনি নিজেকে যদি রক্ষা না করতে পারেন, আপনার ভিতরেও যে ঈশ্বরটি আছে, তাহলে সেও তো কষ্ট পাবে। শুধু তাই নয়, হয়তো আপনি এমন একটা কাজ করছেন যেটা 10-এর কাজে লাগবে। সেই জীবন ধারণটাকে টেকাবার জন্য তো আপনার শরীরকে রক্ষা করতে হবে। আপনার কাছে পয়সা নেই, আপনার জীবন ধারণটা তো রক্ষা করতে হবে। তাই বাড়িতে যা সবাই মিলে রান্না করবে সেটাই তো আপনি খাবেন। আপনাকে মশা কামড়েই যাচ্ছে, আপনি কিছু করছেন না। আপনি তো নিজের যে শরীরটাকে দিয়ে যে ভেহিকেল, সেটাকে আপনি রক্ষা করতে পারছেন না। তো সেই রক্ষা করবার জন্য আমাদেরকে তমগুণ ব্যবহার করতে হয়। তাই আমরা মশা মাছি এগুলো যা আছে এগুলোকে মেরে থাকি, এতে কোনো পাপ নেই। একটা কথা মনে রাখবেন, পাপটা তখনই হবে যখন আপনার ইন্টেনশনটা ইমপিওর হবে। ইন্টেনশন যদি অশুদ্ধ হয়, তাহলে আপনার এটা পাপ হলো। বা আপনি কোনো ব্যক্তির নামে, বা আপনি মশাটাকে যে মারছেন, আপনি যদি মনে মনে বলেন তোর আত্মার ঊর্ধ্বগতি হোক, তুই ভালো থাকিস, আমি বাধ্য হলাম তোকে মারতে, তোর অনেক উন্নতি হোক, যদি এটা বলেন, তাহলে তো কিসের পাপ? আপনি তো উল্টে তার ভালো চাইছেন। আপনি নিজেকে ডিফেন্ড করতে গিয়ে আপনার তমগুণকে ব্যবহার করেছেন। বুঝতে পারলেন? আপনি তখন গিয়ে তমগুণকে ব্যবহার করছেন। এই যে যদি এই যে যারা ধরুন, যারা বাচ্চা কাচ্চা নেয়, আজকে আমি জানি না পুরোটা শেষ করতে পারবো কিনা। এই যে যারা দেখবেন বাচ্চা নেয়, বাচ্চা করবার জন্য তারা তো সেক্স করে, তারা কি করছে? তারা তো তমগুণকে ব্যবহার করছে, কোনো কিছু ক্রিয়েটিভিটি। এবার কেন আমি তমগুণ বলছি? কারণ এটা মূলাধারের চক্রে কাজ। আপনি নিচের সেন্টার, আপনার জননেন্দ্রিয় কি ব্যবহার করছেন,
তো এটা তো নিচের চক্র, নিচে নিচে তো সবসময় তমগুণই থাকে, তাই না? এই যে আপনি যে সেক্স করছেন, আপনার যে যে আনন্দ হচ্ছে, যে এনজয় করছেন, এটা কি হচ্ছে? এটা তমগুণই তো। শতগুণ কি? শতগুণ হচ্ছে যে ব্যক্তি মেডিটেশন করে জ্ঞান লাভ করে তাকে শতগুণ বলে। তো বোঝার চেষ্টা করুন। তো বিবেকানন্দকে এরকম ভাবে আক্রমণ করা হয়েছে বহুবার। আমার খুব মানে শুধু আমার বলে কথা না, পুরো প্রতি ভারতবর্ষীর আর মনে হয় একজন আইডল উনি। হ্যাঁ, উনি সেরকম না, আসলে আসলে ব্যাপারটা কি হতো, ওনার না খাওয়া দাওয়া আসলে ঠিক ছিল না। এই যে বাইরে বাইরে যেত, কি খাবে বলুন তো? যা হাতের কাছে পাবে তাই তো খাবে। তখন তো আর আমাদের মতন এত মডার্ন ছিল না, তার কাছে টাকা পয়সা ছিল না এত। বোঝার চেষ্টা করতে হবে, তার কাছে তো হাতে কেউ টাকা দেওয়ার মতন কেউ ছিল না। তো এগুলো বুঝতে হবে। মানুষ সে সে কি খাচ্ছে বড় কথা নয়, তার ইম্প্যাক্ট সোসাইটিতে কি পড়ছে এটা অনেক বড় কথা। তার নামে যে আমরা যে কেউ কেউ আছে যে আজে বাজে কথাগুলো বলে থাকি, আপনার ইম্প্যাক্ট সোসাইটিতে কি পড়ছে? যারা এই সমস্ত আজে বাজে কথা বলছেন ওনার নামে, আপনার ইম্প্যাক্ট কি পড়ছে সোসাইটিতে? আপনি এটাই প্রমাণ করতে চাইছেন আপনি তো ভালো কিছু করতেই পারলেন না। উনি যা জীবনে করে গেছে তার 1% আপনি করতে পারলেন না, অথচ তাকে নিয়ে আমরা ক্রিটিসাইজ করছি। তো যাই হোক, অনেকগুলো কথা বলে দিলাম। তো উনি না শেষ জীবনে বিবেকানন্দ মেলামেশা প্রায় বন্ধ করে দিয়েছিলেন। লাস্টে ওই নিজে কিছু কিছু পশু পাখি পুষতেন, তাদের সাথে সময় কাটাতেন, বাইরে কারোর সাথে দেখা করতেন না। তো তখন আপনি বুঝবেন আপনার মন খুব শান্ত হয়েছে। আমি এর থেকে বেশি বলতে গেলে পরে আমি খুব মানে ইমোশনাল হয়ে যাবো ওনার কথা বেশি বলতে গেলে। যাই হোক, এবার নেক্সট পয়েন্টে যাই, যে ধ্যান অটোমেটিক লেগে যায়। তো যখন আপনি দেখবেন যে ধ্যানটা না আসলে করবার জিনিস নয়, এটা আপনার অটোমেটিক হয়ে যাওয়ার জিনিস। তো ধ্যান যখন লেগে যাবে, অটোমেটিক হবে, তখন আপনি বুঝবেন যে আপনার মন স্থির হয়ে গেছে এবং আপনার মন অনেক বেশি শক্তিশালী হয়েছে। মন শক্তিশালী হওয়ার প্রথম উপাদানই হচ্ছে কি আপনার মন পুরো শান্ত হয়ে যাবে এবং স্থির হয়ে যাবে। নেক্সট যে পয়েন্টটা আছে, ঘুমোলে দৈবিক স্বপ্ন দেখা। আপনি দেখতে পাবেন যে যখন ঘুমোচ্ছেন তখন বিভিন্ন বাবাজি মহারাজকে আপনি দেখতে পারেন, আপনি কালীকে দেখতে পারেন, শিবকে দেখতে পারেন। তখন বুঝবেন যে আপনার মন অনেক পবিত্র হয়েছে এবং তাই জন্যেই এই সমস্ত দৈবিক কৃপা বা দৈবিক স্বপ্ন আপনার জীবনে আসছে। অনেকে দেখবেন দৈবিক দীক্ষা পায়, মানে ঘুমের ঘরেই তাকে মন্ত্র দীক্ষা দেওয়া হয়, সে মন্ত্র অটোমেটিক জপ করতে থাকে। হঠাৎ সকালবেলা উঠে সে বুঝতে পারে যে সে সারাক্ষণ ধরে মন্ত্র জপ করছে। তো এইটা একটা থাকে দৈবিক স্বপ্ন। নেক্সট হচ্ছে কি আজ্ঞাচক্র খুলতে থাকে, মানে থার্ড আই অটোমেটিক তার অন হতে থাকে। তার কিছু বিশেষ ইয়ে আছে, মানে আজ্ঞাচক্র কিভাবে খুলে, সবসময় তার থার্ড আই সেন্টারটাতে একটা একটা টান বা খিঁচুনি অনুভব করা, শুধু তাই নয়, কি হতে পারে ইনটিউশন, এগুলোতে জাগ্রত হয়, আগেই বলেছি। প্লাস দেখতে পাবেন যে এইরূপ ব্যক্তির কিন্তু কাম বাসনা প্রায় শেষ হয়ে যেতে থাকে, কারণ থার্ড আই বা আজ্ঞাচক্র যখন জাগ্রত হবে তার নিজের সেন্টারে তমগুণগুলো হ্রাস পাবে। ঠিক আছে? ঝুট ঝামেলা এসব ব্যক্তি যেতে চায় না, নিজের মতন করে থাকতে চায়। তখন বুঝতে পারবেন যে আপনার মন অনেক শক্তিশালী হয়েছে। নেক্সট পয়েন্টটা হলো যে কাম বাসনা সরে যেতে থাকে, এটা ওই একটার পয়েন্টের মধ্যেই পড়ছে। বিশেষ কিছু চাওয়া পাওয়া থাকে না এই রূপ ব্যক্তির মধ্যে। তখন এই ব্যক্তি নিজের যতটুকু আছে মেনে নেয়। তার কিছু আর সমাজ সোসাইটিকে কিছু প্রুফ করার কিছু নেই, প্রমাণ করবার আর কিছু থাকে না। ফলে এই ব্যক্তি মানে যে পঞ্চ ইন্দ্রিয়ের উপর, এই বাসনার উপরেও তার বিজয় হয়। ফলে সেখানেও আপনি বুঝতে পারবেন এরকমটা যদি হয় তাহলে মন আপনার অনেক শক্তিশালী হয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে অদৃশ্য শক্তি আপনাকে আকর্ষণ করবে। আপনার মন যখনই শক্তিশালী হবে, আপনি যে শক্তিগুলোকে চারপাশে দেখতে পান না, তারা আপনার কাছে আসবে হেল্প নিতে ছুটে ছুটে। সেটা কোনো আত্মা হতে পারে বা কোনো জীব হতে পারে বা দৈবিক স্বপ্ন দিয়েও আসতে পারে, তারা সাহায্য চাইতে পারে। কারণ মানুষ ছাড়াও তো আমাদের এখানে আরো অনেকেই থাকে। শুধু সংসারটা তো আর আমাদের মনুষ্য কেন্দ্রিক নয়, এরকম অনেক সবার সংসারটা, সবার ঈশ্বরের সংসার সবার, প্রকৃতির সংসার সবার, কারো একার কেউ কোনো প্রপার্টি নয়। তো তাদেরও থাকার অধিকার আছে এবং তারা আপনাকে দেখে অনেক আকর্ষিত হয়। তারা আপনার কাছে অনেকে আসে, অনেক ভালো আত্মা আছে যারা আপনাকে আরো সাজেশন দেয়, আপনি কি করলে আপনার জীবনে আরো উন্নতি হবে সেগুলো নিয়েও তারা আলোচনা করে। এটা সত্যি কথা। নেক্সট হচ্ছে গিয়ে কি করে বুঝবেন আপনার মন অনেক শক্তিশালী হয়েছে? এরা ক্ষমা করতে শিখে যায়। তাদের সাথে জীবনে প্রচুর অন্যায় হয়েছে,
হ্যাঁ, কিন্তু তাও তারা তাদেরকে ক্ষমা করতে জানে। অনেক শক্তিশালী মনই একমাত্র ক্ষমা করতে পারে। প্রতিশোধ স্পৃহা তো অনেক নিম্নমানের জীব বা যাদের মন ঠিক নেই তারাই করে। নেক্সট হচ্ছে কি, এই ব্যক্তির একাগ্রতা অনেক বেড়ে যায়। এই ব্যক্তি যে কাজ করবে সে কাজে সে ফোকাস থাকতে পারে ঘন্টার পর ঘন্টা, তার কোনো অসুবিধা হয় না। তো একাগ্রতা চূড়ান্ত লেভেলের হয়। সেই ব্যক্তি যখন ধ্যান করতে বসেন, সো ফোকাসড। এই পিপল, এই সব মানুষরা আপনি ভাবতেও পারবেন না কি লেভেলের একাগ্রতা আছে এদের মধ্যে। নেক্সট আপনি কি করে বুঝবেন, আপনি দেখবেন যে সারেন্ডার করার ক্ষমতা নিজেকে অনেক বেশি বেড়ে যায়। এই যে আমার কিছু নয় সবই তোমার, এই যে সারেন্ডার করবার যে ক্ষমতা সবার মধ্যে থাকে না, ছেড়ে দেওয়ার যে ক্ষমতা যেটাকে বলে সবকিছু, এটা আমাদের সবার মধ্যে থাকে না। তো এর জন্য অনেক বড় কোনো স্টেপ নিতে হয়। তো তখন যদি আপনার মধ্যে এটা অটোমেটিক থেকে থাকে, সারেন্ডার করবার ক্ষমতা, যে আমার ভালো হচ্ছে খারাপ হচ্ছে সবই তোমার হচ্ছে, সবই তোমার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমার হাতে কিছু নেই, আমার ভালোটা হলে সেটা তোমারই ভালো, আমার যদি খারাপটা হয় সেটাও তোমারই দেওয়া, এবং এটা আমি অ্যাকসেপ্ট করলাম, রিসিভ করলাম। তো সারেন্ডার করার ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় এই রূপ ব্যক্তির। নেক্সট হচ্ছে, আপনি দেখবেন আপনার মধ্যে ডিট্যাচমেন্ট জন্ম নেবে, বৈরাগ্য জন্ম নেবে। মানে আপনি অনেক বেশি ডিট্যাচড ফিল করবেন সমাজের থেকে। সমাজের লোকরা হয়তো আপনাকে ঠিক বুঝতে পারবেন না, গালিগালাজ করবে। আপনি দেখবেন যত ভালো মানুষ এসছে না পৃথিবীতে, যত ভালো মানুষ, এই কৃষ্ণ এসছে, আরো অনেকে এসছে, যত ভালো আপনি মানুষ হবে সোসাইটি আপনাকে তত গালিগালাজ করবে। এটা একটা স্বাভাবিক। আপনি কোনো ভালো কাজ করে দেখুন, সেটা ইউটিউবে করুন বা বাইরে কোথাও করুন, দেখবেন আপনাকে গালাগালি দেওয়ার লোকের অভাব কিন্তু হবে না, এটুকু আপনি শিওর। এবং যখনই গালাগালি আপনি খাচ্ছেন, ভাববেন না আপনি এমন কিছু করছেন বাস, যেটা নাকি সেটা সবার দ্বারা সম্ভব না, এই জন্যই লোকে আপনাকে গালাগালি করছে বা আপনাকে খারাপ কথা বলছে, চারটে খারাপ কথা বলছে, কারণ আপনি সত্যি অনেক ভালো কাজ করছেন, এই জন্যই হচ্ছেন। তো লোকের কানে কান দেবেন না, এগিয়ে যাবেন। আর ডিট্যাচমেন্ট ফিল করা হচ্ছে মন শক্তিশালী হওয়ার সবচেয়ে বড় অলংকার। তো আমরা অনেক বেশি ডিট্যাচ ফিল করতে পারি এই মন শক্তিশালী হলে, কারণ কোনো কিছু আমাদের কাছে সেইভাবে টানে না। সংসারের জাগতিক জিনিস, লোকের সাথে মেলামেশা করা, পছন্দ অপছন্দ বলে আমাদের কিছু থাকে না। লোকে যে যাই দেয় সেটাকেই গ্রহণ করে এরূপ ব্যক্তি। বা নিজে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করে, তাতেও না হলেও কিছু যায় আসে না। যদি ছেঁড়া জামা থাকে সেটাকেও পরে থাকে। বাইরে বেরোতে গেলে সেজে গুজে বেরোতে হবে, এরকম মনটাও খুব কম থাকে। বা এরকম এর অনেক ব্যক্তি আছে যাদের মন অনেক শক্তিশালী, তারা বাইরে সেজে গুজে বেরোয়, এরকমও হয়। এরকমটা না যে তার কাছে রয়েছে, প্রকৃতি তাকে দিয়ে রেখেছে অনেক কিছু তাই সে ইউজ করছে, কিন্তু তার কাছে সে যদি 1 কোটি টাকারও ঘড়ি পরে থাকে, তার কাছে ইট ইজ লাইক হোয়াট এভার, মানে কিছুই যায় আসে না, মানে ওইটার ওর মূল্য নেই তার কাছে। তো এভাবে বুঝবেন তার মধ্যে প্রচুর ডিট্যাচমেন্টটা কিন্তু জন্ম নিয়েছে শক্তিশালী মনের। নেক্সট হচ্ছে গিয়ে সবচেয়ে লাস্ট যে বড় কথাটা, যা হচ্ছে সব প্রকৃতির ইচ্ছেতেই হচ্ছে, এখানে আমাদের ইচ্ছেতে কিচ্ছু হচ্ছে না। তো এইটা যখন আপনার হবে, তখন আপনি বুঝবেন এই যে মানসিকতা, আপনি ভাববেন আপনি অনেক উপরে উঠে গেছেন। মন, এই যে আমাদের যে এনার্জি সেন্টার, যেগুলো নিয়ে যে 7টা যে এনার্জি সেন্টার আছে, এগুলো নিয়ে যে আমরা আলোচনা করি, দেখতে পাবেন এই এনার্জি সেন্টারগুলো কি, এগুলোর মধ্যে আমাদের মনের ভাব, এগুলো হচ্ছে মনের ভাব। প্রত্যেকটা এনার্জি সেন্টার একটা করে মনের ভাব রিপ্রেজেন্ট করে। আপনারা যদি না শুনে থাকেন এই 7 এনার্জি সেন্টারের কথা, যে কি কি নির্দেশ করে, এই চ্যানেলের অডিও লিস্টে অলরেডি দেওয়া আছে, যদি চান গিয়ে সেটা শুনতে পারেন, বিষয়টাকে ক্লিয়ার করবার জন্য, আর কিছু নয়। তো আহ, এটাই আমি বলছি যে এগুলো মনের ভাব নির্দেশ করে, এই 7টা এনার্জি সেন্টার। কারণ আপনি এই এনার্জি সেন্টারগুলোকে যদি না বোঝেন না, আপনার কাছে মন ব্যাপারটা কি, কিভাবে কাজ করে, এটা আপনি ঠিক ক্লিয়ার হতে পারবেন না। সেই জন্য আমি বললাম যে এই অডিওটা একবার শুনতে। তো যা হচ্ছে সব প্রকৃতির ইচ্ছেতেই হচ্ছে, কারণ সবকিছু উনিই দিয়েছেন। এইরূপ ভাব যখন আপনার মধ্যে আসবে, এটা যে ভাব, তখন হচ্ছে আপনার বুঝবেন যে আপনার মন অনেক শক্তিশালী হয়েছে। আচ্ছা, নেক্সট আপনি বুঝবেন যে আপনি এই যে কৃষ্ণ যেরকম মনকে পকেটে রেখে ঘুরে বেড়াতো, আপনাকে বলেছি ভগবান কৃষ্ণের কথা, যে সে মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল।
মানে একজন প্রপার একজন কমপ্লিট পুরুষ যাকে বলে। তো সেই রূপ আপনার যদি মনকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তার মতন বুঝবেন আপনার মন কিন্তু হাইয়েস্ট লেভেলে চলে গেছে বা অ্যাডভান্স লেভেলে কাজ করছে। সেটা ৫টা মানুষের মতো নয়, সেটা আরো অনেকটা শক্তিশালী। বিপদের সময়ও শান্তি, ধৈর্য এগুলো তার মধ্যে লক্ষণগুলো প্রকাশ পায়। ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার মন অনেক বেশি শক্তিশালী হয়েছে। তো আজকে এই বলে আমার আজকে এই অডিওটি শেষ করলাম। আপনারা খুব ভালো থাকবেন, নিজের উপর কাজ করবেন। যারা খুব দুঃখে আছেন তাদেরকে আমি বলবো যে আহ, মনকে শক্তিশালী করবার চেষ্টা করুন। প্রকৃতি হয়তো এটাই লিখেছেন আপনার জন্য। এখানে কোনো অ্যাস্ট্রোলজার, কোনো মহান পণ্ডিত ব্যক্তি কেউ কিচ্ছু করতে পারবে না। লোকের ভালো দেখে বা কোনো সময় খারাপ কথা বলবেন না, এটা আমার রিকোয়েস্ট। এতে আপনি আপনারই ক্ষতি করছেন। আপনি আমাকে 4টি বাজে কথা বলবেন, এতে আমারই ভালো, কারণ আমার কিছু খারাপ কর্ম আপনাকে দিয়ে দেওয়া হবে অটোমেটিক। আমায় কিছু করতে হবে না। এটা আপনি বলে কথা না, মানে আমি বলে কথা না, এটা আপনি যাকেই খারাপ কথা বলবেন তার কিছু কর্ম আপনার ঘাড়ে এসে চাপবে। এটাই হচ্ছে কি প্রকৃতির রুলস। একদিন প্রকৃতির রুলস নিয়ে আপনাদের সাথে কথা বলতে বসবো। বলতে গিয়ে মনে পড়লো, আমাদের সোসাইটিতে প্রশাসনের যেরকম রুলস আছে, সরকারের যেহেতু যেরকম কিরকম রুলস বেঁধে দিয়েছে, তেমনি প্রকৃতিরও কিছু অদৃশ্য রুলস আছে, নিয়ম আছে। সেগুলোকে একদিন আমরা জানার বা বোঝার চেষ্টা করব। আজ আসি। আপনাদেরকে খুব ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন, আমি বলবো যে এইভাবে যোগাযোগ করবার কোনো চেষ্টা করবেন না। আমার চ্যানেলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো অডিও আসতে থেকে আপনারা প্রশ্ন করে রাখুন। আমার যদি মনে হয় যে হ্যাঁ, আপনার যে অডিওটি যেটা আছে, মানে আপনার যে কোয়েশ্চেনটা আছে সত্যি সেটার ভ্যালুয়েবল, হ্যাঁ, এবং আপনার দেখুন কেন আমি পার্সোনাল প্রশ্ন নিই না আপনাদেরকে একটুখানি বলে রাখি। ধরুন আপনার যে প্রবলেমটা আছে সেটা ধরুন আরো 100 জনের প্রবলেমটা আছে। তো আপনি যদি আপনাকে যদি আমি পার্সোনালি কোনো উত্তর যদি দিয়ে দিই, তাহলে হতে পারে ওই 100 জনের যে প্রবলেমটা তারা আর শুনতে পেলো না। বুঝতে পারছেন আমি কি বলছি? তো আপনি যদি ওপেন ফোরামসে গিয়ে প্রশ্নটা করেন এবং উত্তরটা যদি ওপেন ফোরামসে হয়, আপনি ভাবতে পারছেন আপনার জন্য কত লোকের উপকার হবে বা কত লোক তার সমস্যার সমাধান খুঁজে পাবে। কি বলছি বুঝতে পারছেন? মানে আপনার একটা প্রশ্ন অনেকের ভালো করতে পারে, আর সেটা হয়তো আপনি হয়তো জানেনই না। এই জন্য বলছি আপনি ওপেন ফোরামসেই প্রশ্ন করুন। আমি ফোন নাম্বার তো কাউকে দিই না। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ আমি এটা সবকিছু একদম ট্রান্সপারেন্ট রাখতে চাই, যেটা সবাই দেখতে পারে বা বুঝতে পারে। তো আজকে আমি এই বলে আমার বাণীকে বিরাম দিলাম। ধন্যবাদ।